সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে প্রেক্ষাপট জুলাই ছাত্র গণ অভ্যুত্থান, তাৎপর্য অনুধাবন ও লক্ষ্য অর্জনের সম্ভাবনা। আমাদের আজকের এই আলোচনায় আমাদের আমন্ত্রণে যে দুজন বিশেষজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন তাদের নাম আমি বলছি এবং পরিচিত হচ্ছি। বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, চেয়ারম্যান ভাসানী জনশক্তি পার্টি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এবং সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরী। আপনাকে ধন্যবাদ। সুধী দর্শক, এই অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি প্রচারিত হচ্ছে। তাছাড়া এমনিতে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে অবশ্য। এছাড়া আগামীকাল আপনারা 6:50 মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আজ 5 জুলাই, 5 আগস্ট একটি বিশেষ দিন, যে দিনের কথা আমরা কখনো ভুলতে পারি না। সুধী দর্শক, এটা হচ্ছে আনন্দ বেদনার এক মহাকাব্য। আমাদের 17 বছরের যে দুঃখ, বেদনা, যন্ত্রণা, অত্যাচার, নিপীড়ন, এই সমস্ত কিছু একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমাদের দিন যাপন করতে হয়েছে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই এখানে তাদের আঘাতের শিকার হয়েছি। কারো জেল হয়েছে, জুলুম হয়েছে, চাকুরিচ্যুত হয়েছে। এখানে যে রফিকুল ইসলাম বাবলু জুলাই আন্দোলনে তার মাথায় গুলি লেগেছিল, আহত হয়েছিল সে। এখানে যে শাহিন চৌধুরী অভিজ্ঞ সাংবাদিক, সেও তার সত্য কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি এটা ঠিক যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের একজন উপদেষ্টা। আমার বিরুদ্ধে অজস্র মামলা ছিল, এই জন্য আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছে। এগুলো কিন্তু কিছুই না, কিন্তু যে মা তার সন্তানকে হারিয়েছে তার চেয়ে কি বড় দুঃখ আর কিছু হতে পারে? যারা আহত হয়েছে, যারা আর ঘরে কোনোদিনই ফিরবে না, আপনারা বলেন যে আমাদের সে তুলনায় কিছুই হয়নি। কিন্তু আজকে আলোচনায় আসুন আমরা উদ্ধার করি এই যে যারা প্রাণ দিয়েছে, যারা আর কোনোদিন ফিরবে না, তাদের কোনো খোঁজ রাখি কিনা, তাদের পাশে আমরা আছি কিনা, তাদের দুঃখ বেদনার সমব্যথী কিনা, সেটা কি সরকার দায়িত্ব প্রতিপালন করছেন কিনা। এবং যারা আহত হয়েছে, যারা এখনও চোখ হারিয়েছে, যাদের আর উপার্জনের কেউ নেই, এরকম অনেক কথা বলা যাবে, আপনারাই বলবেন বেশি করে। আমরা আজকে গভীর শ্রদ্ধা জানাই যারা শহীদ হয়েছেন আর যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বর্জন করেছেন, পঙ্গুত্ব দ্বারা বরণ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকলো। আসুন আমরা এখন আলোচনায় যাই। এই আলোচনাটার যে তাৎপর্যের কথা বলা হয়েছে এবং যে অনুধাবন করে গণ অভ্যুত্থান থেকে আমরা কী পেলাম, কী শিক্ষা পেলাম। আমরা একটা নির্বাচন পেয়েছি। আমি প্রথমেই শেখ রফিকুল ইসলাম বাবলুকে বলছি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান। আন্দোলনে আপনি ছিলেন, মুক্তিযুদ্ধ আন্দোলনে ছিলেন, নাকি জুলাই যোদ্ধা হিসেবে ছিলেন, আহত হয়েছিলেন। আচ্ছা, আপনি বলুন যে একটা নির্বাচন হবার পরে আজকের যে পরিবেশ আমরা দেখছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্রদের মধ্যে কোন্দল, আজকে কারো কোনো সহনশীলতা নাই। বিরোধী দল যে ভাষায় কথা বলছে, পালানোর পথ পাবেন না 3 মাস, 4 মাস, 5 মাস যাবার পরে। কি এমন হয়েছে যার জন্যে আজকে আরও একটা অভ্যুত্থান হবে বলে তারা ঘোষণা দিচ্ছে, হুমকি দিচ্ছে? এই যে হুমকি, এই যে সব কিছু, এটা সম্পর্কে আপনি একটা বিশ্লেষণ দিন আমাদের। ধন্যবাদ নান্নু ভাই আপনাকে। ধন্যবাদ। আজকে একটা বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মোহনা টেলিভিশনের কর্তৃপক্ষ এবং অজস্র শ্রোতা, দর্শক মোহনা টেলিভিশনের
সবাইকে এই জুলাই মাসের এই যে আমরা 17 বৎসর নিরন্তর সংগ্রাম এবং লড়াই করে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করেছিলাম 2 বছর আগে, তার সেই দিনটা হলো আজকের 5ই আগস্ট। আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমি সর্বপ্রথমই এই যে যারা জাতিসংঘের রিপোর্টে 1400, আমি বলবো সেটা 2000-এর অধিক। এই জায়গায় আমার সঙ্গে কন্ট্রিবিউশন আছে, কন্ট্রাডিক্টরি আছে, কন্ট্রাডিক্ট করি আমি সবসময়। আমি যেখানেই বলি সেখানে 2000-এর অধিক বলি। আপনি বরং এটা আপনার কাছে আমি বলতে চাই, আপনি জুলাই যোদ্ধা ছিলেন। আমরা বলি না কেন সরকারের কাছে যে কতজন এখানে শহীদ হয়েছেন, তার জন্য প্রকৃত হিসাবটা বের করবার জন্য আমি যে উদ্যোগ আসতেছি, গ্রহণ করা দরকার। আমি আসতেছি। তো সর্বপ্রথমে আমি এই যারা এই 17 বছরের লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে যারা ছিলেন, নিহত হয়েছেন, আমরা শুরু করেছিলাম সেই 2007 সালের 1/11 সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় থেকে আমাদের লড়াইটা শুরু হয়েছিল। গণতন্ত্র সেদিন থেকে স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা সেই দিন থেকে আমাদের লড়াই সংগ্রাম শুরু হয়েছিল, যার ধারাবাহিকতায় মাঝখানে নির্বাচন হয়েছে। 3টা নির্বাচন হয়েছে পরপর। 13টা নির্বাচন বাংলাদেশের মানুষ জানে, যেখানে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। ভোটাধিকার হরণ করে তারা এককভাবে দেশ পরিচালনা করতে গিয়েই এই কিছুক্ষণ আগে আমি সংখ্যাটা 28 লক্ষ কোটি টাকার মতো এই দেশ থেকে পাচার হয়ে গেছে। আজকে আমাদের দেশের অর্থনীতিটা মুখ থুবড়ে পড়ে গেছে এই অবস্থার কারণে। তারপরেও মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বর্তমান সরকারের কাছে মানুষ ক্ষমতা হস্তান্তর, জনগণ তাদের কাছে ক্ষমতা দিয়েছে এবং একটা জনপ্রিয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই 2000 লোকের শহীদ হওয়া এবং আমার মতো যারা 28,000 লোক আহত হয়েছেন, 4000 লোক চক্ষু হারিয়েছেন, তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সেটা সত্যি এই দিনগুলো আমি নিজে ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম, এই লড়াই সংগ্রামে আমি জড়িত ছিলাম, নেতৃত্ব দিয়েছি। এই আন্দোলনের লড়াই সংগ্রামের পায়োনিয়ার ছিল গণতন্ত্র মঞ্চ, এটা সবাই জানে। গণতন্ত্র মঞ্চ আমাদের নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে, ওনার অনুপ্রেরণায় আমি গঠন করেছিলাম। সেখানে আমরা প্রথম 7টি দল ছিলাম, 7টি দল থেকে একটি দল পরে বেরিয়ে যায়। এই 6টি দল আমরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। আমরা পুলিশের গুলিকে ভয় পাইনি, পুলিশের লাঠিচার্জকে আমরা ভয় পাইনি। আমরা রাজপথে একটি লড়াই সংগ্রাম করে আমরা সেদিন এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে তাড়াতে পেরেছিলাম। বাধ্য হয়েছিল আজকের এই কেউ আমি ফেসবুকে দেখেছি যে পলাতক দিবস হিসেবে কেউ আখ্যায়িত করেছেন। আজকের এই দিনই হাসিনা পলায়ন করেছিলেন। হাসিনা তার করুণ পরিণতি তার নিজেই সে সৃষ্টি করেছিলেন আমি মনে করি। নান্নু ভাই, আপনি উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাই। আজকের যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি দল, যার প্রতিষ্ঠাতা ছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার হাত দিয়ে এই দলটা তৈরি হয়েছিল। পরে অবশ্য তিনি সেই দলে থাকতে পারেননি, এটা তার দুর্ভাগ্য। রাজনৈতিক কারণেই সেই দল ছেড়ে আমাদের নেতা মৌলানা ভাসানী ন্যাপ গঠন করেছিলেন। যাই হোক, আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 17 বছর লড়াই সংগ্রাম করে এই দেশের মানুষ এই দিনটা অর্জন করেছিল। আপনি প্রশ্ন করেছেন আমাকে
যে আমরা কি পেলাম, এই দেশের জনগণ কি পেল। হ্যাঁ নানু ভাই, আমি আপনি উপস্থাপক, আপনাকে শুধু এইটুকুই বলবো, আমরা অন্তত জনগণ তার ভোটের অধিকার ফেরত পেয়েছে, ফেসিবাদের অপশাসন থেকে এই দেশের মানুষ মুক্ত হয়েছে, এটুক জনগণ পেয়েছে। বাকি যে কাজগুলো আপনি জানেন, আমরা 31 দফা সংস্কার কর্মসূচি আমরা গণতন্ত্র মঞ্চ দিয়েছিলাম। এটা আমাদের 31 দফা জনগণের জন্য প্রণীত। আমরা বলেছিলাম, আমাদের গণতন্ত্র মঞ্চের ঘোষণাপত্রে ছিল সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আমরা সেদিন রাস্তায় লড়াই সংগ্রাম গড়ে তুলেছিলাম। এবং এই 17 বছর এই রাজপথের লড়াই সংগ্রামে প্রথম জাফলুল্লাহ চৌধুরী নেতৃত্ব দিয়েছেন, ডক্টর জাফলুল্লাহ চৌধুরী। এই ফেসিবাদের হাত থেকে উনি প্রথম, উনি প্রেস ক্লাব থেকে শুরু করে সারা বাংলাদেশে দাপিয়ে বেরিয়েছেন। আমাকে নিয়ে, জোনায়েদ সাকিকে নিয়ে উনি দাপিয়ে বেরিয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে দুর্ভেদ্য আন্দোলন গড়ে তোলার জন্য। আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি জাফলুল্লাহ চৌধুরীকে নিয়ে, জাফলুল্লাহ ভাইকে সঙ্গে আপনি নিয়ে। বর্তমানে আসুন। জি, তো সেখানে আমরা এই যে গণতন্ত্র মঞ্চের 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, যেটা আমরা 24টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছি, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা যদি এই জুলাই জাতীয় সনদ এবং 31 দফা বাস্তবায়ন করতে পারি, জনগণ অনেক কিছুই পাবে আমি মনে করি। এই দেশে আর কোনোদিন ফেসিবাদের রাজত্ব হবে না, ফেসিবাদ কায়েম অর্থাৎ হবে আপনি না। বলতে চাচ্ছেন যে 31 দফা বাস্তবায়ন করতে হবে। জি, এই তো জনগণের আকাঙ্ক্ষা। আপনাকে আবার আসবো। এবার শাহীন চৌধুরী, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনি একজন সচেতন রাজনীতি বিশ্লেষক। আপনার কাছে আমার জানার বিষয়টি হলো এই যে আমরা দেখছি যে কথাটা রফিকুল ইসলাম বাবলু সাহেব বলেছেন যে একটি নির্বাচন হয়েছে এবং সে নির্বাচনটা বোধহয় সবচাইতে যৌক্তিক, নিরপেক্ষ এবং সঠিক নির্বাচন, সকলেই বলেছেন। এই নির্বাচনের সরকার আছে, বিরোধী দল আছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেটা বলছি আমরা, যে অসহিষ্ণু মনোভাব দেখা যাচ্ছে তরুণদের মধ্যে। এবং যে তরুণরা জুলাই আন্দোলনে ছিলেন তারা বীরের মতো লড়াই করেছেন, স্বীকার করতে হবে। তারা ক্ষমতায় যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকারে কয়েকজন অন্তর্ভুক্ত হয়েছিল, এটা সত্য। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে ক্ষমতার আমার চাই, এই তরুণরা কিন্তু একটা রাজনীতির পরীক্ষা নিরীক্ষার মধ্যে ধাপে ধাপে অগ্রসর হতে পারত। এখনই ক্ষমতায় যেতে হবে, সেই জন্য অসহিষ্ণু মনোভাব, উগ্র স্বভাব এবং যে ভাষা ব্যবহার করছে, তার জন্য সকলেই সেখানে জনগণ এবং সকলেই সেখানে কুণ্ঠিত এবং লজ্জিত হচ্ছে। এর সাথে যে বিরোধী দল, যে রাজনৈতিক দল পার্লামেন্টে আছে, তার নেতা কী ধরনের কথা বলে, পালানোর পথ পাবে না এবং ভয়ঙ্কর হুমকি দিচ্ছে, যে কথাটা তিনি বলেছেন। এই পরিবেশ তো আমরা চাইনি। এই পরিবেশটা কেন হলো, এই প্রশ্নের আপনার কাছে আমি উত্তর চাই। আর একটু উত্তর চাই যে ভারতের যে আপনার রণধীর জয়সওয়াল, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, উনি বলেছেন যে আওয়ামী লীগের নেত্রী রাজনীতি করতে পারবেন না, কিন্তু কথা বলতে পারবেন। আর উনি বলেছেন, আরও কথা বলেছেন, যারা উনি তো কথা বলেন বেসরকারি অন্য যে সাংবাদিক বা অন্যরা আছে সেই চ্যানেলে। উনি এই ধরনের কূটনীতিটা হচ্ছে যাকে বলা হয় সলিমবুজ কূটনীতি, গ্রামের ভাষায় যেটা বলে আর কি। এটা অত্যন্ত দুর্বল কূটনীতি। এই রণধীর জয়সওয়ালের চাইতে বোধহয় যোগ্য ব্যক্তি কূটনীতিক ভারতে আরও অনেক ছিল, এমনকি বাংলাদেশের যিনি আছেন ইনি বোধহয় তার চাইতেও যোগ্য। এখন উনি যে এই কথা বলেছেন, তাহলে ওনার 7 সিস্টারের যারা আছে, তাই সেই নেতারা যদি পার্শ্ববর্তী মিয়ানমারে যদি পালিয়ে যায়, যদি সেখানে উস্কানিমূলক বক্তব্য এবং
বিপ্লব করার জন্য যদি সেখানেই করে, সেটা কি তারা সহ্য করবেন? সেটা না, অবশ্যই করবেন না। এখন আপনি এই বিষয়ের উপরে দুটো বিষয়কে বিশ্লেষণ করে ওকে, আপনাকে ধন্যবাদ, মহানা টিভির দর্শকদের ধন্যবাদ, আমার সহ আলোচক বাবলু ভাইকে ধন্যবাদ। আমি তো বলতে পারি গণতন্ত্র মানে আজকের যে জুলাই যোদ্ধাদের স্মরণ করে আমি আমার কথা শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আপনি যে কথা দিয়ে শুরু করেছিলেন, জুলাইয়ের ভার্চুয়াল লক্ষ্য অর্জন যে কতটুকু হয়েছে, এটুকু যে আমি একটু সংক্ষেপে বলি যে জুলাইয়ের যদি লক্ষ্য অর্জন বলেন, অনেক হয়েছে। কি হয়েছে? এখন গুম বন্ধ হয়েছে। গত 2 বছরে বিচার বহির্ভূত কোনো হত্যা হয়নি, মিথ্যা মামলা দিয়ে হয়রানির কোনো রেকর্ড নেই, আমরা অবাধে কথা বলতে পারছি, সকল রাজনৈতিক দল তার মত প্রকাশ করতে পারছে, সংবাদপত্রগুলো যা ইচ্ছে তাই লিখতে পারছে, টেলিভিশন চ্যানেলে আমরা যা ইচ্ছে তাই বলতে পারছি, অনেক কিছু অর্জন। এটা কিন্তু এই অল্প সময়ের মধ্যে এটা আমি মনে করি যে অনেক বড় অর্জন। এখন বাবলুভাই আন্দোলন সংগ্রামের কথা বলছেন যে গণতন্ত্র মঞ্চ তারাই শুরু করেছে। আসলে বাবলুভাইয়ের এটা যেমন সত্য, তেমন আসলে 17 বছরের আন্দোলনের মূল ভূমিকাটা ছিল বিএনপি, তার সাথে গণতন্ত্র মঞ্চ ছিল, জামাত ছিল, কিন্তু সেটা পরিণতি লাভ করেছে এসে আজকে আমাদের তরুণদের হাত দিয়ে, এটা স্বীকার করতে হবে। এবং আজকে তিনি যে আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল বললেন, মৌলানা ভাসানীকে, ওই আওয়ামী লীগ তো মৌলানা ভাসানী যে প্রতিষ্ঠাতা এটা তো স্বীকারই করে না, স্বীকার করে তারা যে মৌলানা ভাসানী আওয়ামী লীগ স্বীকার করে না, তো তাহলে এই দল কীভাবে ঐতিহ্যবাহী থাকে? যাই হোক, আওয়ামী লীগের ইতিহাস নিয়ে আর বলতে চাই না, আমরা 3.5 বছরের শেখ মুজিবের ইতিহাসও জানি, সেটা অন্য বিষয়। আর আপনার বিষয়ে আসি, আপনি যেটা বলেছেন যে ভারতের যে রণধীর জয়সওয়ালের যে বক্তব্য, আপনি জানেন বোধহয় যে আজকে বাংলাদেশ সময় 7টা, ভারতীয় সময় 6:30টায় শেখ হাসিনা ওখানে এই প্রথম একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্স করেছেন। অর্থাৎ ওখানে ইন্ডিয়ার একটি অফিসে, এটা হলো ফরেন করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এই বিদেশি সাংবাদিকদের অফিসে সাংবাদিকদেরকে জড়ো করা হয়েছে, তিনি সেখানে ভার্চুয়ালে বক্তব্য দিয়েছেন। এটা অথচ একদিন আগে রণধীর জয়সওয়াল কি বলেছেন যে তিনি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেন, তবে ব্যক্তিগতভাবে তিনি কথা বলতে পারেন, সেটা আমরা বাধা দেব না। আমার কথা হলো যে উনি একজন হত্যা মামলার আসামি এবং ওনার দেশ থেকে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছেন, সেই এরকম একজন নেত্রীকে আপনি, তার রায় রয়েছে, সেই রকম একজন নেত্রীকে বক্তৃতা দেওয়ার সুযোগ কীভাবে দেয়? আবার দিয়ে তারপরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে চায়। ইতিমধ্যেই আপনি জানেন যে 12 এবং 13 তারিখে বিমস্টেক সামিটে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেই চিঠিটাও কিন্তু ত্রুটিপূর্ণ। ওটা হলো ব্রিক্স সামিটে আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন অ্যাজ চেয়ারম্যান অব বিমস্টেক, কিন্তু তিনি যে তিনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই কথাটাও কিন্তু চিঠিতে নেই। এটা তো আমার কাছে, আমার মনে হয় যে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে এটা পড়ে না। এখন সেই দেশে তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, কি বক্তব্য দিচ্ছেন, আমি কিন্তু তার বক্তব্যটা শুনেছি এবং এত মানে এখনো পর্যন্ত তিনি তার পিতার মৃত্যুকে নিয়ে কাঁদছেন, তিনি তার ভাইয়ের জন্মদিন আজকে, সেই কথা শেখ কামালকে নিয়ে কান্নাকাটি করলেন। শুরুতে মাঝে কিছু তথ্য দিলেন টোটাল ভুয়া। কি তথ্য দিলেন? যে তার 10,000 কর্মী নাকি খুন হয়েছে গত 2 বছরে। আমরা তো 10 জন খুন হওয়ার, 10 জন আওয়ামী লীগ নেতা খুন হয়েছে বলে আমি জানি না। মানে 5ই আগস্টের পরে কিছু বিচ্ছিন্ন ঘটনায় 2-4 জন খুন হয়ে থাকতো, সেটা হলো যে মানে পরস্পরের প্রতিহিংসা, স্বার্থ সংশ্লিষ্ট এবং তিনি যে 1450 তরুণকে হত্যা করেছেন, তিনি যে লুটপাট করেছেন, তিনি যে গণতন্ত্র হত্যা করেছেন, তিনি যে আয়নাঘর সৃষ্টি করে 7 শতাধিক মানুষকে গুম করে হত্যা করেছেন, সেই কোনো বিষয় নিয়ে তার কোনো দুঃখবোধ নেই, অনুশোচনা নেই, কোনো ছড়ি নেই। আবার তিনি বলেন আমি দেশে যেতে চাই, দেশে গেলে কিন্তু আমাকে হত্যা করা হবে। আপনাকে হত্যা করা হবে, ফাঁসির রায় বহাল, এবং ফাঁসির রায়ের পরে আপনি কোনো আপিল করেন নাই। আইন অনুযায়ী আপনি যদি 90 দিনের জন্য আপিল করতেন,
তাহলে সেটা হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারাধীন থাকতো, কিন্তু কোনো আপিল করা হয়নি, 90 দিন পার হয়ে গেছে। তার মানে এখন উনি দেশে ফিরলেই কিন্তু উনি অ্যারেস্ট হবেন এবং ইয়ের দায়িত্ব হবে ফাঁসির রায় কার্যকর করা, আর কিন্তু কোনো সুযোগ নেই। তো সুতরাং আমি দেশে ফিরতে চাই, দেশে গেলে আমাকে হত্যা করা হবে, এই ধরনের বক্তব্য অমূলক। আচ্ছা, আমি মনে করি আপনি আসুন দেশে, কারণ বাংলাদেশ সরকারও আপনাকে আনতে চায়, কূটনৈতিকভাবে আপনাকে 2 বার ভারতে আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আইন অনুযায়ী যেটা হবার সেটাই হবে। এটা সুতরাং এটা কথা বাড়িয়ে লাভ, হ্যাঁ, গল্প বাড়িয়ে লাভ। জয়সাল কি বললো না বললো সেটাতে আমাদের এটা কিন্তু জয়সাল, আপনি যেটা বলতেছেন জয়সালের আসলে কিন্তু জয়সালের বক্তব্য তার বক্তব্য না, ইন্ডিয়ান পলিসি তো বটেই। সে তো হলো ওইখানে আপনি থাকলেও আপনি গভর্নমেন্টের পলিসি অনুযায়ী আপনাকে বক্তব্য দিতে হতো। তার মানে যে ভারতের ডিপ্লোম্যাসিটা এখনো পর্যন্ত তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, কিন্তু সেখান থেকে তারা বহু দূরে রয়ে গেছে। এবং এই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান, দেখুন আমরা তো তাকে পাচ্ছি বলে আমরা তাকে লক্ষ্য করেই বলবো, কিন্তু কূটনীতি তো আলাদাভাবে ভারতে যাবে না, কোনো ব্যক্তির কূটনীতি তো চলে না সেখানে। সুতরাং এখানে প্রশ্নটা হলো এই, বাংলাদেশের সাথে তারা বন্ধুত্ব চায়, এটা কিন্তু সত্য, কিন্তু তারা বলছেন যে শেখ হাসিনাকে বসাতে হবে ক্ষমতায় প্রধানমন্ত্রী। সুতরাং আমরা এই দেশটাকে আমরা বন্ধুত্ব চাই, কিন্তু বসাতে হবে শেখ হাসিনা। আর এখানে ভারতে থাকবে, সংবিধানে থাকবে তাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা, কিন্তু ওখানে খুন করা হবে, হত্যা করা হবে, পুশিন করা হবে ছোট ছোট দেশগুলোর বিরুদ্ধে। সেখান থেকে তাকে, যাকে বলা হয় তাকে, ছোট ছোট দেশগুলোকে সেখানে তাবেদার রাষ্ট্র হিসেবে গঠনের ব্যবস্থা করা, এবং এই পলিসি, এই জন্যই তাকে সম্প্রসারণ। এবং এই পলিসির কারণেই আপনি দেখেন দক্ষিণ এশিয়াতে ভারত কিন্তু এখন অনেকটা একঘরে হয়ে গেছে নিজের কারণেই। কারণ আপনি জানেন যে মালদ্বীপের সঙ্গে ভারতের এখন কোনো সম্পর্ক নেই। মালদ্বীপ একসময় ভারতের মালদ্বীপের নিরাপত্তা কিন্তু ভারতের সেনাবাহিনী দেখতো, তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। বর্তমান মোহাম্মদ মজ্জু যিনি প্রেসিডেন্ট, তিনি ক্ষমতা আসার পরেই বিদায় করে দিয়েছেন। ভুটানের সঙ্গেও তাদের সম্পর্ক খারাপ, নেপালের সঙ্গে খারাপ, পাকিস্তানের সঙ্গে তো চিরবৈরিতা, সেটা আমরা বাদই দিলাম। হ্যাঁ, সর্বশেষ ভারত বাংলাদেশের সঙ্গে একটি দলের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, একটি দল অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক ছিল, যে কারণে এখানে 15 বছর তারা তাদের মতো করে এই দেশটা পরিচালনা করতে পেরেছে। এখন সেটা হাতছাড়া হয়ে গেছে। কিন্তু কথাটা হলো এটা তো হয় না যে এই দেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে অবশ্যই তারাই সেখান থেকে দেশ পরিচালনা করবে, কিন্তু তারা একটা জিনিস চাপিয়ে দেবে, এবং জনমতের বিপক্ষে। এটা কি করে আশা করে কোনোদিনও কাম্য না। এই আলোচনাটা না করে আসুন আমরা আমাদের দেশের কথা বলি, যে আজকে আমাদের দেশে পার্লামেন্টকে সচল রাখা, দেশের অর্থনীতিকে উন্নত করা, যে বিধ্বস্ত এবং ধ্বংস হয়ে গেছে যেটা আপনারা বলেছেন, তাকে সচল করার জন্য একটা জাতীয় ঐক্যর দরকার কিনা। আজকে সর্বপ্রথমে এই বিষয়টাকে আপনি বিশ্লেষণ করুন, এবং সকলেই যেন রাজনৈতিক ভাষা ব্যবহার করে কথা বলেন। আমরা ছাত্র রাজনীতি করেছি, তারা করেছেন, আপনি করেছেন। ছাত্ররা যেন অত্যন্ত ধৈর্যের সাথে তারা যেন সমস্ত সমস্যাগুলো মোকাবেলা করে, যেন খারাপ শব্দ ব্যবহার না করে, তারা হইচই করে যেন অনুষ্ঠান লণ্ডভণ্ড না করে। আজকে যে ঘটনাগুলো ঘটেছে, অবশ্য এটাও সত্য কথা, যারা আজকে এই যে প্রেসিডেন্ট সাহেবের যে অনুষ্ঠান ছিল, আজকে একটা বিশেষ দিন, অগাস্টের এই দিনে আজকে সেখানে একটা তথ্যচিত্র, এত ত্রুটিপূর্ণ থাকবে। আমি মনে করি যে যার অধীনে এটা হয়েছে পানিশমেন্ট হওয়া, এবং শুধু তাই না, আমার মনে হয় যে রিজাইন করা উচিত। এত বড় ব্যর্থতাকে মেনে নেওয়া যায় না। এরপরে আরও কিছু ঘটনা আছে। তারেক রহমান দেখেন কি চমৎকার গতকাল বক্তব্য বলেছেন, বাবলুও গতকাল বলেছিল, আমরা ছিলাম যেটাতে, জুলাইয়ের উপর ভিত্তি করে। কি চমৎকার কথা, কারো বিরুদ্ধে বলতে হয়নি, উনি সব পজিটিভ কথা। অথচ আমি প্রথম আলোতে দেখলাম কি জানেন, যে একজন এমপি এই সাভারের স্কুল অ্যান্ড কলেজের উনি চেয়ারম্যান হয়েছেন, তার স্ত্রীকে চেয়ারম্যান করেছেন, তার ভাইকেও চেয়ারম্যান করেছেন, মানে 3টা প্রতিষ্ঠানের 3জন চেয়ারম্যান হয়ে আছে। 3জন, এটা কি অদ্ভুত, একই ফ্যামিলি থেকে, একই পরিবারে। এটা তো কোনো আইনের দরকার নাই, এটা তো নীতি নৈতিকতার ব্যাপার, তাই না? নিজের চেয়ারম্যান হওয়ার দরকার কি? আরো এলাকায় অনেক মানুষ আছে। আমি মনে করি যে তারেক রহমানকে বিব্রত করার জন্য এই ধরনের নেতাদের
পার্টিতে থাকা উচিত নয়। এবং এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া নেওয়া হবে। উচিত। পার্টি আমরা থেকে এই মোহনা টেলিভিশনে আমি- আমরা বললাম, আপনি বলুন বলুন। আমি প্রথমেই আমার সহ আলোচক, আমার খুব প্রিয় মানুষ, আমি ওনাকে একটা জিনিস স্মরণ করে দিতে চাচ্ছি। উনি ক্রস করেছেন, আমি আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, আমি বলেছি যে দলটার হাত দিয়ে এই দেশ এসেছে, এই বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগ, এই দলটা মৌলানা ভাসানীর হাতে করা দল। এই দলে মৌলানা ভাসানী থাকতে পারেনি, এটা এই দলের জন্য আপনার এই দুর্ভাগ্য। কথাটাও পুরোপুরি মেনে নেওয়া যাবে না। না আওয়ামী লীগের হাত দিয়ে স্বাধীনতা এসছে, এটা আমি আর মেনে নিতে পারলাম না। অন্যান্য সত্য কিছু- বামপন্থীরা কি করেছিল আপনি কি না, বলেন? আমরা এটা যারা মৌলানা ভাসানী সেখানে তার নেতৃত্বে নানু ভাই, আপনি আমি কলকাতায় একটা কথা শুনেন। যে জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করা হয়েছিল, আমি একজন মেম্বার ছিলাম, আমি কাজী জানি, জাফর আহমেদ ছিলেন, সবকিছুই সেখানে জানি। আবুল বাশার ছিলেন। কিন্তু আওয়ামী লীগের অবদান তো শেয়ার করতে পারবেন না। আওয়ামী লীগের অবদান অস্বীকার করছে কে? এই যে উনি কিন্তু যে আওয়ামী লীগ না, না, অবদান উনি আছে। ওটা বলেননি, আপনি ভুল বুঝেছেন। না, না, এটা উনি ভারতের বলেছেন। সহযোগিতায় সেখানে আজকে আওয়ামী লীগের যে মূল নেতা, তিনি কি আমি স্বাধীনতার আওয়ামী ঘোষণা লীগের বলে দাবি পক্ষে করছেন? বলতে আসিনি, করেন কিন্তু নাই। সত্যটা আমি এমনকি তিনি তো সত্যটা আমি কার্যত বলতেছি। 25শে মার্চ রাতে আত্মসমর্পণ করেছেন। এটা- আওয়ামী এটা লীগের সবাই- কথা তো কেউ অস্বীকার করছে না। আওয়ামী করছে লীগ বিপুল সংখ্যক মানুষ, ছাত্র, তারা সেখান থেকে আমি করে আওয়ামী লীগের হয়তো পক্ষে এটা নিয়ে বলতে চাচ্ছি না, আমি হয়তো এটা নিয়ে সত্যটাকে কুতর্ক করে কোনো লাভ উপস্থাপন নেই। করতে চাচ্ছি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, একে তো অস্বীকার করছেন না উনি, না, আমরাও কেউ করছি না। করছি না। নেতৃত্ব কথাটা দিয়ে হলো কি? নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথাটাই ঠিক। জি, ধন্যবাদ। এখন আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক ঐক্য, আপনি একটা ইম্পর্টেন্ট কথা, জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য দরকার, এটা খুবই অবশ্যই দরকার। জাতীয় ঐক্য দরকার, কিন্তু জাতীয় ঐক্য কিভাবে হবে? আজকে আমি একটা 11 দলীয় জোটের একটা সমাবেশ ছিল জামাতের নেতৃত্বে, যদিও এটা 11 দল নাই, কিন্তু তারা 11 দল 9 দাবি দল করে, আছে। এটা কার্যত 9 দল হয়ে গেছে। কারণ আপনার এই নির্বাচনের আগেই আপনি জানেন যে চরমনাইয়ের পীরের দলটি সেখান থেকে বেরিয়ে গেছে। এরপরে খেলাফত মজলিস নামে একটা ছোট দল সেখান থেকে বেরিয়ে গেছে। এরপর তারা 11 দল দাবি করছে। আচ্ছা, দাবি করুক, অসুবিধা নেই। আজকে সেখানে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা জামাতের আমির তিনি বলেছেন যে আরেকটি অভ্যুত্থানের জন্য সবাইকে প্রস্তুতি হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ নির্বাচনের পরে একটা সরকারের আজকে বয়স বলেছে কিন্তু, এটা? হ্যাঁ আজকে বলছে, এটি আজকে ইন্ট্রো করেছে সব আপনারা টেলিভিশন ওটা চ্যানেল। সংশোধন করে নেবেন। এবং শুধু আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা আসেনি, বলেন আপনি। এবং আপামর জনসাধারণ এবং এখানে অংশগ্রহণ করছে। এবং তার এই বক্তব্য দেখেন, একটা সরকার নির্বাচিত হওয়ার পরে এখনো 6 মাস হয়নি, জামাতের আমিরের যে বক্তব্য, এই যে অসহিষ্ণুতা, এটা তো কোনোভাবে আপনি জাতীয় ঐক্য কীভাবে চাইবেন, কিভাবে পাবেন? আর আপনি বলছেন তরুণদের কথা, তরুণদের কথা আমি বলতে পারি, সেটা হল যে আন্দোলনটা করেছিল তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটা কিন্তু এনসিপি না। অনেকে এটাকে গোলায় ফেলছে। ওই আন্দোলনে যেসব তরুণরা ছিল সবাই কিন্তু এনসিপির সদস্য হয়নি। 10 থেকে 20% তরুণ মিলিয়ে এই পার্টিটা করেছে, এনসিপি করেছে। এবং এনসিপি যখন জামাতের সঙ্গে জোট করলো, আমি মনে করি সেদিন থেকেই তাদের রাজনীতি শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? জামাতের সঙ্গে জোট করার কারণে তাসনিম যারা, ডাক্তার তাসনিম যারা বেরিয়ে গেছে, মাহফুজ আলম বেরিয়ে গেছে, খালেদ সাইফুল্লাহ বেরিয়ে গেছে, অনেকেই বিবৃতি দিয়ে বেরিয়ে গেছে, কারণ তারা কিন্তু জামাতের সাথে জোট করাটা পছন্দ করে নাই। মোটেও এই করেনি। দলটা একটি জাতীয়তাবাদী শক্তি হতে পারত, সেটার সর্বনাশ কিন্তু সেই দিনই করে দেওয়া হয়েছে। ওরা যদি নিরপেক্ষভাবে একা ইলেকশন করতো, 10টা না পাক, 3টা পাক, 2টা পাক, কিন্তু ওদের একটা নিজস্ব ভয়েস তৈরি হতো। আপনি যেটা বলছেন যে ওদের ধৈর্য ধরা উচিত ছিল, ওদের সামনে অনেক কিছু ইয়ে অবশ্যই, ছিল, ধ্বংস করতে, সেটা তারা কিন্তু জামাতের সাথে যাওয়ার তারা দরকার কিন্তু ছিল না। নিজেরাই ক্ষতি করে হ্যাঁ। ফেলেছে। তারা যে বক্তব্যটা দিচ্ছে, বেসিক্যালি এটা কিন্তু জামাতের বক্তব্য, জামাতের উস্কানিতে দিচ্ছে। তারা যে অসহিষ্ণুতা দেখাচ্ছে, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়ে ওখানে কী ধরনের বক্তব্য করছে সিলেটের, আপনি দেখেছেন যেটা নিয়ে ওখানে হয়েছে, ওখানে ছাত্রদলের ছেলেরা তাদের উপর হামলাও করেছে। আমার কথা, রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবে দেব, রাজনৈতিক ব্যক্তিগতভাবে না, কিন্তু একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে কিন্তু বলা যাবে না। এই পাটোয়ারির বক্তব্যটা আপনি শুনেন, দেখেন, যে কারণে কিন্তু তার উপর সেখানে হামলা হয়েছে। তো এই দলটি কিভাবে সার্ভাইভ করবে বা কিভাবে বড় হবে আমি ঠিক জানি না। এখন এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, এখানে জামাতের সহনীয় রোল প্লে করা উচিত। যদি জামাত এখন এখানে অসহিষ্ণুতা সৃষ্টি করতে চায় বা করে, তার বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে, তার বেনিফিট কিন্তু, কারণ তখন মানুষ বলবে
এরা তো আমরা তো আগেই ভালো ছিলাম, এই বক্তব্য তখন চলে আসবে। আর যদি আপনি যেটা বলেছেন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, জুলাইয়ের অঙ্গীকারের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে সবাই যদি এগিয়ে যায়, তাহলে সেই অবস্থার সৃষ্টি তখন হবে না জাতীয় ঐক্য এবং ওই সৃষ্টি হতে ফ্যাসিস্ট আর কোনোদিন সুযোগ পাবে না। কিন্তু সেই রোলটা বিরোধী দলকেও প্লে করতে হবে এবং সরকারি দলকেও বিরোধী দলকে কাছে টানতে হবে। যে চমৎকার, ইস্যুটা নিয়ে ঝামেলা আছে, কোন ইস্যু? গণভোটের রায়। গণভোটের রায় বিএনপি বলছে যে আমরা গণভোটের রায় বাস্তবায়ন করব। এখন বিএনপির উচিত যে এটা নিয়ে একটা সমঝোতায় কিন্তু পৌঁছানো। এই জিনিসটা আপনারা বলেন যে গণভোটের রায় বিএনপি বলছে আমরা বাস্তবায়ন করব, আবার বিরোধী দল বলছে যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, না করলে আমরা পথে নামব। না, তারা মনে করছে যে বিএনপি এটা ঘটনাটা বলে কি কালক্ষেপণ করছে। তাদের ধারণা, তাদের ধারণা ছিল পার্লামেন্টের প্রথম সেশনেই এটা পাস হবে। প্রথম সেশন গেছে, দ্বিতীয় সেশন গেছে, কিন্তু এটা আলোচনায় আসেনি। এমনকি বাজেট সেশনের পরে আরও 8 দিন অধিবেশন চলেছে, তখনও তারা আলোচনায় আসেনি। তখন অবশ্য বিএনপির পক্ষ থেকে একটা সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি করা হয়েছে, 17 সদস্য বিশিষ্ট। বিএনপি এবং অ্যালায়েন্সের 12 আর তাদের হলো 5, কিন্তু তারা কিন্তু ওই 5 জনের নাম দেননি। কেন দেননি? তাদের বক্তব্য হলো এটা হতে হবে সংবিধান সংস্কার কমিটি, আর বিএনপি বলছে সংবিধান সংশোধন কমিটি। এই সংশোধন এবং সংস্কার এই দুইটার ভিতরে কিন্তু শাব্দিক পার্থক্য, মূল কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। এবং আমার মনে হয় যে একটা সিটিং করলে বোঝা যাবে, শেষ হতে পারে। আমি মনে করি এই ক্ষেত্রে সরকারি দলের একটু উদারতা দেখানো দেয়, ওকে সংস্কার শব্দটা লাগাক, তাতে বিএনপি সংশোধন এবং সংস্কার দুটো শব্দ যোগ করে দিয়ে বসুক না, অসুবিধা। হ্যাঁ, দুটো শব্দ দিয়ে এটাও তো করতে পারে। আচ্ছা, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারি দলের একটু বেশি উদারতা দেখাতে হবে। অবশ্যই, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখন আমি আবার আসছি বীর মুক্তিযোদ্ধা এখানে শেখ রফিকুল ইসলাম বাবলু সাহেব, আপনি এখন বলুন যে আজকে জাতীয় ঐক্যের জন্য আর কি উদ্যোগ গ্রহণ করা উচিত। ধন্যবাদ। জাতীয় ঐক্যের জন্য আমি যেটা মনে করি, আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগে আমার সমালোচক যে শাহিন চৌধুরী উনি বললেন যে জামাতের আমিরের যে বক্তব্য, আমার কাছে মনে হচ্ছে এই ফ্যাসিস্ট খুনি যারা পালিয়ে দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র করতেছেন, এদের সঙ্গে জামাতের একটা সলা পরামর্শ হতে পারে। না হলে তারা যেভাবে একটা জনপ্রিয় সরকারকে অস্থিতিশীল করার জন্য যেভাবে হঠাৎ করেই, এই যে আমি কালকেও মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমি বলেছি যে বেয়াদবি করে কোনোদিন রাজনীতি হয় না, সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি বলেছি, এবং বেয়াদবির কোনো জায়গায় রাজনীতিতে নাই। তো এখন ওনারা যে হুমকি ধমকি দিচ্ছে হঠাৎ করেই, একটা সরকার 6 মাস এখনো পুরো হয় নাই, 2 বছর 1 বছর 2 বছরও যায়নি, হঠাৎ করেই সরকারকে 17 দিনের মধ্যে ফেলে দিতে হবে, এটা আমি অন্য কিছুর গন্ধ পাচ্ছি। তো আমার প্রশ্ন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই টকশোর মাধ্যমে আহ্বান জানাবো যে আপনি আমাদের উপস্থাপক হিসেবে আপনি যে প্রস্তাবটা করেছেন, জাতীয় ঐক্য দরকার, আসলেই জাতীয় ঐক্যটা দরকার, এবং এই উদ্যোগটা সরকারকেই নিতে হবে। এই উদ্যোগ, যেমন এখন আমরা যারা রাজপথে 42টি দল ছিলাম, বিএনপি আমাদের সঙ্গে তারা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে এরকম মনোভাব প্রকাশ করবে, যেমন ইতিমধ্যে 2টা প্রোগ্রাম হয়ে গেছে আমাদের, আজকেও একটা হয়েছে, 3টা। তো আমি মনে করি উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নিতে হবে, গ্রহণ করতে পারলে ভালো হয়, ভালো হবে, এবং জাতীয় ঐক্যটা দরকার, যাতে ওই খুনি ফ্যাসিস্ট এরা আর ফিরে আসতে না পারে। এই যে 28 লক্ষ আজকে দেশটাকে এই পর্যায়ে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, ঠিক, এই আওয়ামী লীগ দেশটাকে এই এরা যারা দেশের বাইরে লন্ডনে বসে, ইন্ডিয়াতে বসে, তারা দেশের বিরুদ্ধে অবিরামভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশকে অস্থিতিশীল করার। এখন যদি জামাত এইভাবে হুমকি ধামকি দিয়ে এই 2 অস্থিতিশীল, এটার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা
আমি খুব সন্দেহ করতেছি। খুব চমৎকার একটি কথা বলেছে কিন্তু, হ্যাঁ, আমি তা না বলে না এরকম হলে করতে পারে হঠাৎ না। করে কেন হ্যাঁ হ্যাঁ তারা সরকার গঠনের সময় যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা থেকে হঠাৎ করে সরে গিয়ে তারা এই অস্থিতিশীল করার যে একটা একেবারে ষড়যন্ত্র- পুরোপুরি অস্থিতিশীল করছে তারা। এই যোগসূত্র আছে ষড়যন্ত্রের মধ্যে। জামাত ইসলাম চিরকাল এবং কিন্তু আজকে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী, গেছে। আমি একটা এখানে- সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা অনুষ্ঠানে ছিলাম, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথাটা, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা উল্লেখ করেছেন। হ্যাঁ, তাহলে তো ঠিকই ধরেছেন। আপনি কি বলছেন? হ্যাঁ, আসলে বাবলু ভাই ভালো জিনিস পয়েন্ট আউট করেছে, খুব যোগসূত্রের বিষয়টা। আমি এখানে আর একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আপনার মনেতে আসছে যে 91 থেকে 96 ওই যে বিএনপি প্রথম যখন এটি স্বৈরাচারকে পতন ঘটিয়ে আসলো, ওই সময় কিন্তু জামাত এবং আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলনকে, এবং তখন এমন অবস্থাতে 147 দিন হরতাল করা হয়েছিল এবং রাজপথে চাচার সরকারি বাসায় কর্মকর্তাদের গিয়ে বাতি দিগম্বর করা হয়েছিল। এবং এমন অবস্থা, এবং সর্বশেষ কিন্তু জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগও করেছিল, যে কারণে একটি মধ্যম আর একটি ঠিকই বলেছেন নির্বাচন করে। আপনারা। তো সেই এটা এখনো রয়ে গেছে। আর আরও কি কারণে জামাত সংক্ষুব্ধ সেটা আমি বলি। জামাত গত 18 মাসে যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে তারা কিন্তু কার্যত পাওয়ার এক্সারসাইজ তারা করেছে, অ্যাজ ইফ যে তারা ক্ষমতায় ছিল। এটা ঠিকই বলেছেন। এই ক্ষমতাটা যখন হাতছাড়া হয়ে গেছে তখন তারা আসলে আমাদের হাতে আর সময় নেই। এই- আপনাদের কাছে একটা কথা, আমি এই বিষয়টা কিন্তু আমাদের সমাধান হওয়া উচিত। সেই কথাটা উনি ভাসানী জনশক্তি পার্টি করেন, কিন্তু উনি যে জিনিসটা বলেছেন ঠিকই বলেছেন, এবং আমরাও সব ঠিকই বলেছি। হয়তো আমাদের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে একটু ত্রুটি হয়েছে। উনি যেটা বলেন যে আওয়ামী লীগ এই দেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব স্বীকার করতে হবে। তা মৌলানা ভাসানী কোথায় ছিলেন? উনি তো জীবিত ছিলেন না, উনার অবদান নাই, উনার নেতৃত্ব ছিল না, জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল না। এই দেশের বামপন্থী যারা আছে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি দিয়েছিলেন। কলকাতায় বসে আমরা সেখান থেকে মৌলানা ভাসানীকে আসতে দেয়নি। আমরা সেখানে একটি জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করলাম। আমি তখন পূর্ব বাংলা ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, আমার সভাপতি ছিলেন ডক্টর মাহবুবুল্লাহ, উনি তখন জেলে। সেখানে কারা ছিলেন? কাজী জাফর আহমেদ, রাশেদ খান মেনন, হায়দার আকবর আমি খান, সবই রণ, জানি, আমি সবই তো সবই জানেন। জানি। সুতরাং এই নেতৃত্ব কি সকলের না? আমাদের পার্টিকুলার একটা, মুক্তিযুদ্ধটাও আমরা আমরা তো আওয়ামী লীগের বামপন্থীদের নেতৃত্বকে আমাদের অস্বীকার করছি না তো। অংশগ্রহণটা কেউ বলছে যে আওয়ামী লীগের নেতৃত্ব না, দেশ স্বাধীন হয়নি। না, বিষয়টা কি আমি আচ্ছা, বলি। আপনাদের অনেক ধন্যবাদ। এই আলোচনা আবার হবে সকলের নেতৃত্বে, সব রাজনৈতিক দলের নেতৃত্বে, এবং স্বাধীনতা বিরোধী পাক আর্মির দালাল ছাড়া যত রাজনৈতিক দল ছিল সকলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং সকলের প্রতি আমাদের ধন্যবাদ। শুধু দর্শক, আজকে এই মহান এই দিনটাকে আমরা স্মরণ করছি বারবার। আপনাদের ধন্যবাদ। আবার আমাদের দেখা হবে।